শব্দ ও পদের আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় বিশেষ্য পদ। ধরো, যদি এমন বলা হয় গরুটি জল খাচ্ছে, অথবা তুমুল হট্টগোলে সভা পণ্ড হলো, এই যে দুটি বাক্য, এই দুটি বাক্যের মধ্যে গরুটি, জল, হট্টগোল, সভা ইত্যাদি পদগুলির মধ্যে মিল কোথায়? তাহলে আমরা দেখতে পাই যে এই যে চারটি পদ, অর্থাৎ গরুটি, জল, হট্টগোলে, সভা ইত্যাদি, এগুলি প্রত্যেকটি কিছু না কিছুর নাম বোঝাচ্ছে। যেমন গরু একটি পশু জাতির নাম, জল একটি বস্তুর নাম, হট্টগোল একটি কাজের নাম, সভা মানুষের সমষ্টির নাম ইত্যাদি। তো এইরকমই যে পদগুলির দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, গুণ, ভাব বা সমষ্টির নাম নির্দেশ করা হয় ব্যাকরণে, তাকেই বলা হয়ে থাকে বিশেষ্য পদ। এখন এই বিশেষ্য পদগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা মূলত এখানে বিশেষ্যের যে শ্রেণীবিভাগ করেছি, সেখানে আমরা 9টি শ্রেণীতে একে ভাগ করে আলোচনা করেছি। বিভিন্ন জায়গায় অবশ্য এই সংখ্যাটিকে বিভিন্নভাবে দেখানো হয়েছে। তো আমরা প্রথমে আমাদের এই আলোচনার ক্ষেত্রে একে 9টি ভাগে ভাগ করে আলোচনা করব। তারপরে আবার অন্যভাবে একে কিভাবে ভাগ করা যায় সে সম্পর্কেও একটু জেনে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে যে বিশেষ্যটির নাম দেওয়া আছে সেটি হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। তো সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে এ প্রসঙ্গে যদি বলতে হয়, তাহলে বলা যায় যে বিশেষ্য পদে দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো স্থান, কোনো দেশ, কোনো নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির নাম বোঝানো হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে সংজ্ঞাবাচক বিশেষ্য। ইংরেজিতে আমরা যদি বলে থাকি তখন তাকে প্রপার নাউন যাকে বলা হয়ে থাকে। তো ঠিক সেই জিনিস। যেমন ধরো, যদি বলা হয়ে থাকে রামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ, তাহলে রামকৃষ্ণদেব এর দ্বারা একজন বিশেষ মানুষের নাম বোঝানো হচ্ছে। অথবা যদি বলা হয়ে থাকে গঙ্গা, তাহলে একটি নদীর নাম বোঝানো হচ্ছে। রামায়ণ একটি বিশেষ কাব্যের নাম বোঝানো হচ্ছে। এইরকমভাবে ভারতবর্ষ একটি দেশের নাম বোঝানো হচ্ছে। তাহলে এদের প্রত্যেকটির দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, কোনো নদীকে, কোনো পর্বতকে, কোনো গ্রন্থকে, কোনো স্থানকে বোঝানো হয়। তাই সেক্ষেত্রে এই ধরনের পদগুলিকে আমরা বলে থাকি সংজ্ঞাবাচক বিশেষ্য। দ্বিতীয় যে ভাগটির কথা আমরা বলতে পারি তাকে বলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। অর্থাৎ কিনা যে বিশেষ্য পদে সাধারণভাবে কোনো জিনিসের নাম বোঝায় তাকে বলা হয়ে থাকে বস্তুবাচক বিশেষ্য। যেমন ধরো, যদি আমরা একটা উদাহরণ নিই, রুগ্ন ছেলেটির জন্য 1 ফোঁটা দুধ চাই। রুগ্ন ছেলেটির জন্য 1 ফোঁটা দুধ চাই। এই বাক্যটির মধ্যে দুধ যে পদটি রয়েছে সেটির দ্বারা কোনো একটি জিনিসের নাম বোঝানো হচ্ছে। তাহলে এইটিকে আমরা বলতে পারি এইটি হলো বস্তুবাচক বিশেষ্য। যেমন যদি এমনটা বলা হয় থাকে যিনি খান চিনি তারে যোগান চিন্তামণি, যিনি খান চিনি তারে যোগান চিন্তামণি, এই যে বাক্যটি, এই বাক্যটির মধ্যে চিনি
এর দ্বারা কোন একটি পদার্থের নাম বোঝানো হচ্ছে, তাই একে আমরা কি বলতে পারি, এই চিহ্নটা হলো বস্তুবাচক বিশেষ্য। যেমন আমরা বোর্ডের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো সেখানে জল, ফুল, সন্দেশ ইত্যাদি যে শব্দগুলো লেখা আছে প্রত্যেকটি যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তারা বস্তুবাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়। 3 নম্বর বিশেষ্যের যে ভাগটির কথা আমরা আলোচনা করতে পারি সেটিকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। অর্থাৎ কিনা যে বিশেষ্য পদের মাধ্যমে কোনো গুণ বা ভাবের নাম বোঝানো হয়ে থাকে, মানুষের অভ্যন্তরস্থ কোনো গুণ বা মানুষের মনের কোনো ভাবের কথা যার দ্বারা বোঝানো হয়ে থাকে তখন আমরা তাকে বলে থাকি গুণবাচক বিশেষ্য, যাকে বলা হয়ে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো যদি বলা হয়ে থাকে অহংকার মানুষের পতনের মূল, অহংকার মানুষের পতনের মূল, অর্থাৎ কিনা এই যে অহংকার এটা মানুষের মনের একটি নিকৃষ্ট অবস্থার নাম। অথবা যদি বলা হয়ে থাকে তাজমহলের সৌন্দর্য অতুলন, সৌন্দর্য এটি তার গুণ। অথবা মেয়েটির চমৎকার বুদ্ধি এটিও মানুষের একটি গুণের কথা বলা হচ্ছে। তো ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে আরো যে সমস্ত গুণগুলো রয়েছে বা দোষগুলো রয়েছে, যেমন ক্ষমা, যেমন মমতা, যেমন স্নেহ, যেমন মমত্ব, যেমন কুটিলতা, যেমন তিক্ততা, যেমন ঔদ্ধত্য, যেমন ধরো হিংসা ইত্যাদি সমস্ত কিছুকে আমরা কার মধ্যে নিয়ে আসতে পারি, আমরা বলতে পারি এগুলো হলো গুণবাচক বিশেষ্য। চতুর্থত যেটার কথা বলা যায় সেটা হলো ক্রিয়াবাচক বিশেষ্য। অর্থাৎ কিনা যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তখন তাকে বলা হয় থাকে ক্রিয়াবাচক বিশেষ্য। কাজ বোঝালে সেটা ক্রিয়া, কিন্তু কাজের নাম বোঝালে সেটা ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন ধরো যদি এরকম বলা হয়ে থাকে যে ভজন আর ভোজন শেষ, ভজন আর ভোজন শেষ এবার শয়নের পালা, ভজন আর ভোজন শেষ এবার শয়নের পালা। তাহলে এই বাক্যর মধ্যে ভজন অর্থাৎ খাওয়া দাওয়া তার নামটি বোঝানো হচ্ছে। এই ভজন এর দ্বারা কোনো কিছুর গুণগান বা সংকীর্তন ইত্যাদির নামকে বোঝানো হচ্ছে। ভোজন যার দ্বারা খাওয়ার দাওয়ার পর্ব বা তার নামকে বোঝানো হচ্ছে। এবং শয়ন এটি একটি ক্রিয়ার নাম। তাই ভজন, ভোজন এবং শয়ন এই যে কথাগুলি, এই যে পদগুলি, এই পদগুলিতে প্রত্যেকটিকে আমরা কি বলতে পারি, এগুলোকে বলতে পারি ক্রিয়াবাচক বিশেষ্য। ঠিক তেমনি ভাবে গমন, চলন, আচরণ, বলন, আসা যাওয়া বা পঠন, লিখন, অধ্যাপনা, রোদন ইত্যাদি সব কিছুকে আমরা কি বলতে পারি, এগুলো সবগুলোই হলো ক্রিয়াবাচক বিশেষ্য। পঞ্চমত যে বিশেষ্য পদটির কথা বলতে হয় সেটি হলো সমষ্টিবাচক বিশেষ্য। ইংরেজিতে বলা হয় থাকে কালেকটিভ নাউন। অর্থাৎ কিনা যে সকল বিশেষ্য পদের দ্বারা কোনো সমষ্টিকে প্রকাশ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় থাকে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন সভা বা সমিতি বা সংঘ, যেমন মণ্ডলী বা ঝাঁক ইত্যাদি, এর দ্বারা কি হয়ে থাকে, এর দ্বারা কোনো না কোনো কিছুর সমষ্টিকে ইঙ্গিত করা হয়ে থাকে। যেমন সভা অনেকগুলো মানুষের একটি সমষ্টির জায়গা, তো সেক্ষেত্রে সেই সভা এটিকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সমষ্টিবাচক। যেমন ধরো যদি এরকম হয়ে থাকে ঝাঁক বা পাল বা গুচ্ছ বা স্তবক, যেমন পঞ্চায়েত, যেমন জনতা, যেমন শ্রেণী, যেমন গোষ্ঠী, এইরকম। নবম শ্রেণীতে তোমাদের 40 জন ছাত্র আছে, এই যে কথাগুলো, ঠিক আছে, তখন আমরা কি বলছি, অবশ্য এই যে যদি কোথাও সংখ্যা থেকে থাকে অসংখ্য মানুষের, তখন তাকে আমরা কি বলছি, যে তাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য হিসেবে চিহ্নিত করছি। শ্রেণী এখানে যদি হয়ে থাকে সেটা সমষ্টিবাচক বিশেষ্য হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এরপরে যেটি রয়েছে সেটি হলো জাতিবাচক বিশেষ্য। অর্থাৎ কিনা যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতি বা একটি নির্দিষ্ট ধর্ম বিশিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে জাতিবাচক বিশেষ্য। যেমন যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে বলতে পারি পতঙ্গ, কীট, ব্রাহ্মণ, মানুষ, পশু ইত্যাদি এই সমস্তকে আমরা এর মধ্যে চিহ্নিত করতে পারি। জাতিবাচক বিশেষ্যের মধ্যে আমরা এদেরকে আলোচনা করতে পারি বা জাতিবাচক বিশেষ্যের মধ্যে আমরা এদেরকে ফেলতে পারি।
অবশ্য এ প্রসঙ্গে একটি কথা বলে দেওয়া দরকার যে অনেকেই রয়েছেন যারা জাতিবাচক বিশেষ্যকে সংজ্ঞাবাচক বিশেষ্য যে রয়েছে সেই সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে একে ফেলতে চান, কিন্তু জাতিবাচক এবং সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। যেমন যদি এমনটা হয়ে থাকে, যদি বলা হয় মানুষ, তাহলে তাকে অবশ্যই জাতিবাচক বিশেষ্য বলতে হয়। কিন্তু যদি বলা হয়ে থাকে রাম বা শ্যাম বা অরুণা, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এইগুলোর দ্বারা একটি বিশেষ নামকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ওই জাতিবাচক বিশেষ্যেরই মধ্যে, মানুষদেরই মধ্যে তারা একজন, বিশেষ একজন। তাই তখন একে বলতে হবে কি, এটা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। অর্থাৎ যদি অন্যভাবে বলতে পারি, আমরা জানি যে রানা প্রতাপের একটি প্রিয় ঘোড়া ছিল যার নাম ছিল চৈতব। তো আমরা যদি অশ্ব বলে থাকি তখন সেই অশ্ব এটি কিন্তু জাতিবাচক, কিন্তু চৈতব যদি বলে থাকি তখন সেটি সংজ্ঞাবাচক। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে যেটা আসছে সেটা হলো অবস্থাবাচক। অবস্থাবাচক বিশেষ্য অর্থাৎ কিনা যে বিশেষ্য পদ কোনো প্রাণী বা বস্তুর অবস্থাকে নির্দেশ করে থাকে, যে বিশেষ্য পদ প্রাণী বা বস্তুর অবস্থাকে বুঝিয়ে থাকে তাকে বলা হয় থাকে অবস্থাবাচক। যেমন আমরা বলেছি শৈশব, শৈশব সারল্যের ঋতু। তাহলে শৈশব মানুষের জীবনের একটি পর্যায়, একটি অবস্থা, তাই সেখানে একে একটি বলা হচ্ছে শৈশবটি হলো অবস্থাবাচক। যেটা আমরা বলে থাকি কিরকম, যে অথবা যদি আমরা অন্যভাবে যাই, যদি এরকম বলে থাকি দারিদ্রে নাহিক ভয়, দারিদ্রে নাহিক ভয়, যৌবন মানুষের জীবনের সবচেয়ে মধুর কাল, ঠিক আছে, মৃত্যুতে সব দেনা শোধ করে দিতে। তাহলে এই যে যৌবন, এই যে মৃত্যু, এই যে শৈশব, বার্ধক্য ইত্যাদি সমস্ত কিছুকে আমরা বলতে পারি কি, এগুলো হলো অবস্থাবাচক বিশেষ্য। 8 নম্বর বিশেষ্য পদরূপে আমরা বলতে পারি সেটা হলো ভাববাচক। অর্থাৎ কিনা যদি এমন হয়ে থাকে যে যে বিশেষ্য পদের দ্বারা মানুষের মনের কোনো বিশেষ ভাবকে প্রকাশ করা হয়ে থাকে, যেমন আমরা বলে থাকি ক্রোধ। ক্রোধ আমাদের মানবের বা মানব মনের সবচেয়ে চরম শত্রু, ঠিক আছে। তাহলে ক্রোধ বা নৈরাশ্যে মন ভরে গেছে, তাহলে ক্রোধ বা নৈরাশ্য। মনে আনন্দ আনো, বেদনা আপনা আপনি চলে যাবে, তাহলে আনন্দ আর বেদনা মানুষের মনের একটি বিশেষ ভাব। তাহলে এইরকম যদি হয়ে থাকে সুখ বা হর্ষ বা উল্লাস বা তৃপ্তি, উন্মত্ততা বা উন্মাদনা, এই যা কিছু হোক না কেন, এই সমস্ত কিছুকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এগুলো হলো ভাববাচক। প্রসঙ্গত এটা বলা দরকার যে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই যে আমরা আগে আলোচনা করে এসেছি গুণবাচক, বা আমরা আলোচনা করেছি অবস্থাবাচক, এবং এখন আমরা আলোচনা করছি ভাববাচক, এই যে বিশেষ্যগুলি রয়েছে, এই সকল বিশেষ্যগুলিকে তিনি গুণবাচক বা ভাববাচক বিশেষ্য রূপে গ্রহণ করতে বলেছেন। তার বইতে তিনি বলেছেন যে এই 3টি বিশেষ্যকে আলাদা করে না দেখে একে একটি বিশেষ্য গুণ বা ভাব এই রূপে বিশ্লেষণ করাটাই ভালো, অর্থাৎ এই রূপে দেখানোটাই ভালো। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি, একটু গুরুত্ব দিয়ে একটু বিচার করি, তাহলে দেখব যে এর মধ্যে কিন্তু সামান্য হলেও কিছুটা একটা পার্থক্য রয়েছে। কেন কি, আমরা যখন বলি যে পৌরুষ মানুষের একটি লক্ষণ, তখন আমরা বলতে পারি যে পৌরুষ এই যে জিনিসটি রয়েছে, পুরুষত্বের ভাব, তখন আমরা সেই পৌরুষকে বলে থাকি এটা মানুষের একটি গুণ। কিন্তু যদি বলে থাকি যৌবন বা শৈশব, শৈশব সারল্যের ঋতু, যৌবন মানুষের জীবনের সবচেয়ে সুসময় বা ভালো সময়, তাহলে বলতে হবে যে এটা একটা পর্যায়, এটা কোনো গুণ নয়, এটা জীবনের একটি নির্দিষ্ট পর্যায় বা নির্দিষ্ট অবস্থা। আবার যখন আমরা বলি তৃপ্তি বা অতৃপ্তি ইত্যাদি কোনো কিছু, তখন কিন্তু আমরা কোনো গুণকেও বোঝাই না, আমরা জীবনের কোনো একটি পর্যায় বা অবস্থাকেও বোঝাই না, তখন বোঝাই মনের একটি ভাবকে। ফলত এদের মধ্যে, এই 3টির মধ্যে, অর্থাৎ গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচকের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে।
সেই কারণেতে এদেরকে আলাদা করে দেখানোটাই শ্রেয়। শেষ যেটার কথা আমরা বলতে হয় সেটা হলো সংখ্যাবাচক। সংখ্যাবাচক বিশেষ্য অর্থাৎ কিনা যে এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কার্ডিনালস, অর্থাৎ ১, ২, ৩ ইত্যাদি বিভিন্ন যে সংখ্যাবাচক শব্দগুলো যখন বাক্যের মধ্যে বিশেষ্য পদরূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলা হয়ে থাকে সংখ্যাবাচক বিশেষ্য। যেমন যদি বলে থাকি ১৯ আর ২০ এমন কি তফাৎ, ১৯ আর ২০ এমন কি তফাৎ, আমি তোমাদের ৭এও নেই ৫এও নেই, ঠিক আছে, ১০ মিলে করি কাজ হারি জিতি নাহিলাম। তাহলে এই যে ১০, ৭, ৫, ১৯ আর ২০ এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে একটি বিশেষ্য রূপে, তাই এদেরকে বলা হচ্ছে, যেহেতু এরা সংখ্যা বাক্যের মধ্যে এদের বিশেষ্য রূপে ব্যবহার, তাই এদেরকে বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। মূলত এই যে ৯টি ভাগ, এই ৯টি ভাগকে নিয়ে বিশেষ্য পদের শ্রেণীভাগ। তবে বলে রাখা দরকার যে অনেকেই কিন্তু বিশেষ্য পদকে আরো কম সংখ্যক ভাগে বিভাজিত করেছেন। অনেকেই বলে থাকেন যে বিশেষ্য পদকে ৫টা ভাগে ভাগ করা হয়। তাদের বক্তব্য অনুযায়ী বিশেষ্য ৫ রকম, অর্থাৎ কিনা একটি সংজ্ঞাবাচক, একটি বস্তুবাচক, একটি গুণবাচক, একটি ক্রিয়াবাচক এবং একটি সমষ্টিবাচক, এই ৫টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তবে আমাদের বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য আমরা বিশেষ্যকে এইভাবে ৯টি ভাগে ভাগ করেই আলোচনা করব বা মনে রাখার চেষ্টা করব। এছাড়াও বিশেষ্যকে আমরা বলেছিলাম যে অন্যভাবেও ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? বিশেষ্যকে আমরা রূপের দিক থেকে, বিশেষ্যকে আমরা রূপের দিক থেকে ভাগ করতে পারি। এই আলোচনাটি অবশ্য অধিকাংশ বইতেই দেওয়া থাকে না, তবুও আমি একটু ছোট্ট করে বলে দিই যে বিশেষ্যকে আমরা রূপের দিক থেকেও ভাগ করতে পারি এবং এই রূপের দিক থেকে ভাগকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় থাকে রূপাত্মক, আরেকটিকে বলা হয় থাকে অরূপাত্মক, আর একটিকে বলা হয় থাকে অর্ধরূপাত্মক, অর্থাৎ কিনা কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্ট কংক্রিট। এই যে ৩টে ভাগ, এই ৩টে ভাগ কিরকম? প্রথমে যেটা রয়েছে সেটাকে বলছি রূপাত্মক। রূপাত্মক বিশেষ্য বলতে সেই ধরনের বা সেই সকল বিশেষ্যকে বোঝানো হয়ে থাকে যাদের ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয় গোচর একটি রূপ পাওয়া যায়। ইন্দ্রিয় গোচর একটি রূপ পাওয়া যায়, অর্থাৎ কিনা যাকে আমরা কি করতে পারি, যাকে আমরা এক কথায় বলতে পারি, যাকে আমরা চোখে দেখতে পারি। আমাদের যে এখানে ৯টি ভাগ রয়েছে, এই ৯টি ভাগের মধ্যে যদি আমরা সংজ্ঞাবাচকের দিকে যাই, যদি আমরা বস্তুবাচকের দিকে যাই, যদি আমরা জাতিবাচকের দিকে যাই, যদি আমরা সমষ্টিবাচকের দিকে যাই, এই ৪টি ভাগকে আমরা এই রূপাত্মক বিশেষ্যের মধ্যে ফেলতে পারি, অর্থাৎ এই ৪টিকে আমরা কি করতে পারি, চোখে দেখতে পারি। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো অরূপাত্মক। বোঝাই যাচ্ছে যা রূপাত্মক নয়, অর্থাৎ যার কোনো রূপ নেই। সুতরাং এই শ্রেণীর বিশেষ্য পদকে আমরা চোখে দেখতে পারি না। তো এই সেদিক থেকে দেখতে গেলে আমরা যে গুণবাচকের কথা বলেছি, আমরা যে ভাববাচকের কথা বলেছি, আমরা ক্রিয়াবাচকের কথা বলেছি, সেগুলোকে আমরা এই পর্যায়ে ফেলতে পারি। তৃতীয়ত যে ভাগটির কথা আমরা বলতে পারি সেটা হলো অরূপাত্মক বিশেষ্য, অর্থাৎ কিনা যা সম্পূর্ণভাবে রূপাত্মক নয়, আবার যা সম্পূর্ণ অরূপাত্মক নয়, অর্থাৎ কিনা এদের চোখে দেখতে পাই না, কিন্তু এদের অস্তিত্ব রয়েছে এবং এদের লক্ষণ পরিস্ফুট হয়, অর্থাৎ সেইভাবে, অর্থাৎ এদের অস্তিত্ব আমরা বুঝতে পারি, চোখে দেখি না, অস্তিত্ব রয়েছে। যেমন অবস্থাবাচক বা সংখ্যাবাচক এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়াবাচক যে বিশেষ্যগুলো রয়েছে সেগুলো এই শ্রেণীতে পড়ে। যেমন আমরা যদি বলে থাকি শীত, গ্রীষ্ম, বসন্ত, তো এই যে এখানে শীত, গ্রীষ্ম, বসন্তের বা দিবস রাত্রি বা সকাল সন্ধ্যা বা জীবন মৃত্যু, আলো অন্ধকার, এই যে বিশেষ্যগুলো রয়েছে, এই বিশেষ্যগুলোকে আমরা বলতে পারি যে এগুলো যেমন সম্পূর্ণভাবে আমরা চোখে দেখতে পাই না, অনেক ক্ষেত্রেই দেখতে পাই না, আবার কিন্তু না দেখতে পেলেও এদের কিন্তু আমরা অনুভব করতে পারি, এদেরকে আমরা বুঝতে পারি, এদের অস্তিত্ব রয়েছে আমাদের জীবনে, এদের লক্ষণ পরিস্ফুট হয় মানব জীবনে। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে এগুলো হলো অর্ধরূপাত্মক। অর্থাৎ এইভাবে যে ৯টি ভাগ আমরা এখানে দেখিয়েছি, সেই ৯টি ভাগকে আমরা রূপের দিক থেকে, অর্থাৎ তাকে দেখা যায় কি দেখা যায় না, তাকে দেখা না গেলেও অনুভব করা যায় কি যায় না, এর ভিত্তিতে আমরা ৩টে ভাগে ভাগ করে বিশেষ্যকে আলোচনা করতে পারি। এই হলো বিশেষ্যের সাধারণ আলোচনা যা তোমাদের সিলেবাসে রয়েছে। আশা করছি তোমরা এই আলোচনা থেকে বিশেষ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ।
যদি আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউবের নিচে যেখানে কমেন্ট করার জায়গা রয়েছে তোমরা সেখানে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমি চাইবো যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে। এবং যদি তোমাদের মনে হয় যে আমার এই ভিডিওর ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, তোমাদের প্রয়োজন মেটাচ্ছে, তাহলে অবশ্যই অবশ্যই আর অসংখ্য ছাত্রছাত্রী যারা তোমাদের মতোই লকডাউনে আটকে রয়েছে এই মুহূর্তে, স্কুলে যেতে পারছে না, তাদের জন্য অবশ্যই চাইবো তোমরা সেটাকে শেয়ার করো, কারণ যত বেশি লোকের মধ্যে যাবে তত বেশি সংখ্যক লোক বা ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হতে পারবে। সেটা সবার কাছেই কাম্য বা অভিপ্রেত। আজ এইটুকুনি, পরে আবার এর পরের যে আলোচনা রয়েছে বিশেষণ, সর্বনাম ইত্যাদি, সেগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করে আসছি তোমাদের কাছে।